বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হবে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি অষ্টম অধ্যায় ইনট্যানজিবল অ্যাসেট, অস্পর্শনীয় সম্পত্তি। যে সমস্ত সম্পত্তিগুলো স্পর্শ করা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু মূল্যায়ন করা যায়, যার একটা ভ্যালু আছে, সেগুলো আমাদের আলোচনা করতে বলা হয়েছে। সিলেবাসে বলা হচ্ছে গুডউইল, এটা অস্পর্শনীয় সম্পত্তি। কপিরাইট, পেটেন্ট, ব্র্যান্ড, ট্রেডমার্ক, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, IAS 38 রুলস অনুযায়ী এটা হলো আমাদের সিলেবাস। এই সিলেবাস দিয়ে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট করা হয়েছে। তাহলে গুডউইল নিয়ে আমরা আলোচনা করবো। 1 নম্বর ফরম্যাট কপিরাইট, 2 নম্বর পেটেন্ট, 3 নম্বর ব্র্যান্ড, 4 নম্বর ট্রেডমার্ক, 5টা। এই 5টা নিয়ে আমরা আলোচনা করব। আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের অঙ্ক করা লাগবে না, থিওরি পড়তে হবে। আর এগুলো বাকিগুলো তো থিওরি আছেই, আমি থিওরিগুলো সব দিছি সুন্দর করে সাজায়, এইগুলো করবেন। প্রথমেই 1 নম্বর ফরম্যাট ইনট্যানজিবল অ্যাসেট অফ গুডউইল। ইনট্যানজিবল অ্যাসেট অফ কপিরাইট, ইনট্যানজিবল অ্যাসেট প্যাটেন্ট, ইনট্যানজিবল অ্যাসেট ব্র্যান্ড, ইনট্যানজিবল অ্যাসেট অফ ট্রেডমার্ক, এগুলো আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। প্রথমে আমরা গুডউইল নিয়ে আলোচনা করব। গুডউইল আছে সুনাম। গুডউইল মূল্যায়ন করা, এটা আমাদের একটা অধ্যায়, গুডউইল ভ্যালুয়েশন। আর ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে গুডউইল ট্রিটমেন্ট দেওয়া, জাবেদা করতে হবে, এগুলো কিন্তু আলাদা ব্যাপার, ছোট ছোট আইটেম। তো এই গুডউইলকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি: প্রিমিয়াম ফর গুডউইল, রিভ্যালুয়েশন গুডউইল, আর মেমোরান্ডাম রিভ্যালুয়েশন গুডউইল। গুডউইল কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে ভাগ করলাম। এখন প্রিমিয়াম ফর গুডউইল কি? এখন দেখা যাচ্ছে এই গুডউইলগুলো সাধারণত ব্যবহার হয় অংশীদারি ফার্মের 1932 সালের কোম্পানি আইন অনুযায়ী, অংশীদারি আইন অনুযায়ী গুডউইল এভাবে ট্রিটমেন্ট করা হয়েছিল 3 ভাবে। যদি কোনো অংশীদার সুনাম বাবদ নগদ টাকা নিয়ে আসে, তাহলে সেটাকে বলা হয় প্রিমিয়াম ফর গুডউইল। আনিত গুডউইলের জন্য একটা জাবেদা হয়, আর আনিত গুডউইলটা বন্টনের জন্য আরেকটা জাবেদা হয়। তাই প্রিমিয়াম ফর গুডউইলের 2টা জাবেদা হবে। আচ্ছা, এবার মেমোরান্ডাম রিভ্যালুয়েশন গুডউইল, 2 নম্বর রিভ্যালুয়েশন। নতুন কোনো অংশীদার যদি সুনাম বাবদ কোনো টাকা আনতে না পারে, ব্যর্থ হয়, আনএবল টু পে এনিথিং ফর গুডউইল, কোনো প্রকার গুডউইল দিতে সে যদি ব্যর্থ হয়, তাহলে গুডউইল মূল্যায়ন করা হয়, আর তখন সেটাকে বলা হয় রিভ্যালুয়েশন গুডউইল। এই রিভ্যালুয়েশন গুডউইলের একটা জাবেদা হয়, শুধুমাত্র গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। 3 নম্বর গুডউইল হলো মেমোরান্ডাম রিভ্যালুয়েশন গুডউইল। প্রথমে রিভ্যালুয়েশন হবে, একটা জাবেদা, পুনরায় আবার ওটাকে মেমোরান্ডাম করতে হবে, মানে মুছে ফেলতে হবে, বাদ দিতে হবে, তার জন্য আরেকটা জাবেদা। তাহলে মেমোরান্ডাম রিভ্যালুয়েশনে 2টা জাবেদা হয়। তো আমরা 3টে অঙ্কের মাধ্যমে এই 3টা গুডউইল শেখাবো। প্রথমে একটা অঙ্ক শিখাই। X and Y are partners sharing profit and losses in the ratio 2:1. X এবং Y তারা দীর্ঘদিন যাবত একটা কারবার চালিয়ে আসছে, তাদের মুনাফা বন্টন হয় 2:1 অনুপাতে, 3 ভাগে 2 ভাগ, 3 ভাগের 1 ভাগ অনুযায়ী। C is admitted as a new partner. C তাদের সাথে নতুন পার্টনার হিসেবে জয়েন করতে চায়, and bring, সে বহন করতে চায় টাকা 80,000 as premium for goodwill. প্রিমিয়াম ফর গুডউইল বাবদ সে নগদ টাকা নিয়ে আসতে চাই 80,000 টাকা। এই আনিত গুডউইল যে 80,000, এর জন্য একটা জাবেদা করতে হবে। আর এই গুডউইলটা ওর পার্টনার এক্স আর ওয়াই বন্টন করে নিবে, তার জন্য আরেকটা জাবেদা করতে হবে। 1/4 শেয়ার অফ ফিউচার প্রফিট, ভবিষ্যতে মিস্টার সি 4 ভাগের 3 ভাগ অংশগ্রহণ করবে, 4 ভাগের 3 ভাগ সে মুনাফা অংশগ্রহণ করবে, আর বাকি রিমাইনিং অংশগুলো ওর পার্টনাররা নিবে, 4 ভাগের 3 ভাগ। তো 4 ভাগের 1 ভাগ যদি সি নেয়, এক্স আর ওয়াই পাবে 4 ভাগের 3 ভাগ। আচ্ছা, এখনো অ্যাড হচ্ছে, এখনো এরকম অ্যাড করতে গেলে ক্লাসে ডিস্টার্ব হয়ে যায়। এবার বলছে নিউ রেশিও উড বি 2:1:1। তাদের
ভর্তির পরে মিস্টার সি যখন ভর্তি হয়ে যাবে তারপরে তাদের নতুন রেশিও হবে 1:1:1, 2:1:1 এইভাবে। তার মানে 4 ভাগের 2 ভাগ পাবে মিস্টার এক্স, 4 ভাগের 1 ভাগ পাবে মিস্টার ওয়াই, আর 4 ভাগের 1 ভাগ পাবে মিস্টার সি। এভাবে নিউ রেশিও বলা হলো। এখন আসি, এখানে গুডউইল আনিত গুডউইল আছে 80,000 টাকা, এটার জন্য জাবেদা হবে ক্যাশ ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট 80,000 টাকা। এরপরে শেয়ার এখানে গুডউইলটা বন্টন হবে। বন্টন করার নিয়ম হচ্ছে দুইটা। যদি নিউ রেশিও না থাকে তাহলে সরাসরি ওল্ড রেশিও অনুযায়ী বন্টন হবে, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ একজন পাবে, 3 ভাগের 1 ভাগ আরেকজন পাবে, এক্স আর ওয়াই। কিন্তু যদি নিউ রেশিও থাকে তাহলে ওল্ড রেশিওর কোনো ভ্যালু নেই, আমাদের স্যাক্রিফাইস রেশিও তৈরি করতে হবে। স্যাক্রিফাইস মানে ত্যাগ রেশিও। ত্যাগ রেশিও পাবো কোথায়? ত্যাগ রেশিও সূত্র হলো ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। এখন ত্যাগ করবে ওল্ড, যারা পুরাতন তারা তো ত্যাগ করবে, তাদের রেশিও ছিল 3 ভাগের 2 ভাগ 3 ভাগের 1 ভাগ, আমরা ব্র্যাকেটে লিখলাম 3 ভাগের 2 ভাগ আর নিচেই 3 ভাগের 1 ভাগ, মাইনাস নিউ রেশিও 4 ভাগের 2 ভাগ 4 ভাগের 1 ভাগ, এই যে মাইনাস করলাম 4 ভাগের 2 ভাগ 4 ভাগের 1 ভাগ। এবার ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে, তাহলে আমরা লসাগু করে ফেলি। নিচে লসাগু করলাম 3 4 12, আর এটাও আমরা 3 আর 4 লসাগু পেলাম 12। আচ্ছা, বিয়োগফল আপনারা বুঝবেন, যেমন দেখা যাচ্ছে 12 কে 3 দ্বারা ভাগ করলেই ফলাফল 4, 4 দিয়ে উপরে 2 কে গুণ করলে 4 2 গুণে হয় 8, আবার 4 দিয়ে 12 কে ভাগ করলে 3 4 12, 3 হলো ফলাফল, সেটা দিয়ে 2 কে গুণ করলে 3 2 গুণে 6, তাহলে 8 থেকে 6 বাদ দিলে 2 থাকে আর 12 নিচে থেকে গেল। আচ্ছা, ওয়াই এটাও বের করেন, লসাগু 12, 3 4 12, 4 1 4, 3 4 12, 3 1 3, বিয়োগ করলে 1, তাহলে নিচেই দুইটারই হর দেখতে পাচ্ছি আমরা 12, 12 উঠাই দেন, দিলে উপরে থাকলো কি 2 আর 1, তাহলে 2:1 এই অনুপাতে বন্টন হবে। 3 ভাগে 2 ভাগ পাবে এক্স আর 3 ভাগের 1 ভাগ পাবে ওয়াই। ত্যাগ রেশিও অনুযায়ী বন্টন করা হলো। প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, এ হলো দাবেদা। কি হবে? অ্যামাউন্টটা বের করলাম 3 ভাগের 2 ভাগ 3 ভাগের 1 ভাগ। ক্লিয়ার স্যার? বলেন স্যার, 4 ভাগের 2 ভাগ আর 4 ভাগের 1 ভাগটা একটু বুঝাই দেন কিভাবে আসছে। এই 4 ভাগের 2 ভাগ আর 4 ভাগের 1 ভাগ কিভাবে আসলো? সুন্দর একটা প্রশ্ন। নিউ রেশিও 2:1:1 অনুপাত যোগ করতে হয়, 2 আর 1 3 আর 1 4, তাহলে 4টে অনুপাত আছে, 4 ভাগের 2 ভাগ পাবে মিস্টার এক্স আর 4 ভাগের 1 ভাগ পাবে মিস্টার ওয়াই। ঠিক বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। হানিফ সংকেত। জি স্যার, স্যার 2 দিন একটু ক্লাস করতে পারি না, একটু বুঝতে প্রবলেম পারছি, হচ্ছিল তো। কণ্ঠ শুনে চিনতে পারলাম হানিফ সংকেত। জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 2 নাম্বার বলছে পি এন্ড কিউ আর পার্টনার শেয়ারিং প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও 3:2। পি এবং কিউ তাদের অনুপাত পুরাতন অংশীদারদের 3:2, 5 ভাগে 3 ভাগ 5 ভাগে 2 ভাগ অনুপাতে তারা বন্টন করে নেয়। এখন নতুন করে আর ইজ অ্যাডমিটেড অ্যাজ এ নিউ পার্টনার, নতুন করে আর ভর্তি হতে চায় নতুন পার্টনার হিসেবে। 1/3 শেয়ার, হি ইজ আনএবল টু পে এনিথিং ফর গুডউইল, সে কোনো প্রকার গুডউইল নিয়ে আসতে ব্যর্থ। তার মানে গুডউইল আনতেই পারবে না। নগদ টাকা আনলে তো প্রিমিয়াম হইতো, আর সে তো গুডউইল আনতে পারবে না। তাহলে কি করতে হবে? গুডউইল মূল্যায়ন করতে হবে। দ্য ভ্যালু অফ দ্য গুডউইল বি ফিক্সড 2 লাখ টাকা। গুডউইল মূল্যায়ন হয়ে গেল 2 লাখ টাকা। এই পর্যন্ত যদি সেন্টেন্স থাকতো এই 2 লাখ টাকা পর্যন্ত, তাহলে আমাদের রিভ্যালুয়েশন গুডউইল হইতো। আমাদের এখন রিভ্যালুয়েশন গুডউইল হয়েছে, তাহলে রিভ্যালুয়েশন গুডউইল এটা যাবে দাও গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, এই 2 লাখ টাকা পর্যন্ত আমাদের একটা জাবেদা হবে, কারণ নতুন পার্টনার তো গুডউইল আনতে পারলো না, গুডউইল মূল্যায়ন হলো। তো মূল্যায়ন হলে একটা জাবেদা হয়, সরাসরি কোনো ভাগ বটোয়ারের জন্য আলাদা কিছু লাগবে না, এই গুডউইলটা মূল্যায়ন বন্টন হয় ওল্ড রেশিও অনুযায়ী। তো লিখে ফেললাম গুডউইল ডেবিট আর ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, পিস ক্যাপিটাল আর কিউস ক্যাপিটাল 2 লক্ষ ভাগ 5 গুণ 3,
5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 2 ভাগ। বাস এই পর্যন্ত কিন্তু আমাদের জাবেদা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেন্টেন্স একটা বাড়াই দেওয়া হয়েছে। পরে সেন্টেন্সটা বলছে দ্য পার্টনার্স এগ্রি দ্যাট, সকল অংশীদাররা সম্মতি হয়েছে যে নো গুডউইল শোন ইন দ্য ব্যালেন্স শিট আফটার অ্যাডমিশন অফ আর, আর এর ভর্তি হয়ে যাওয়ার পরে গুডউইল কিন্তু আর ব্যালেন্স শিটে রাখা যাবে না। তো গুডউইল একটা মূল্যায়ন হলো, সেটা একটা অ্যাসেট তৈরি হলো, অ্যাসেটটা ব্যালেন্স শিটে অ্যাসেট পাশে চলে গেল, এখন বলছে ব্যালেন্স শিটে গুডউইল রাখা যাবে না, তাহলে এই অ্যাসেটটা ক্রেডিট করতে হবে। তাহলে গুডউইল ক্রেডিট, ডেবিট হবে কি অল পার্টনার্স ক্যাপিটাল, অর্থাৎ নিউ পার্টনার সহ, ওল্ড না কিন্তু অল পার্টনার্স, অল পার্টনার্সের নাম পি কিউ এবং আর, তাদের নাম লিখে দিলাম পি কিউ এবং আর, ক্যাপিটাল ডেবিট আর গুডউইল ক্রেডিট। ক্লিয়ার? এখন টাকাটা তো বন্টন করতে হবে, কোন রেশিও অনুযায়ী? এই টাকাটা বন্টন হয় নিউ রেশিও অনুযায়ী, কারণ অল পার্টনার্স এখন নতুন একজন পার্টনার চলে আসছে, এই জন্য এদের এই টাকাটা বন্টন করতে হবে নিউ রেশিও অনুযায়ী। এই অঙ্কে নিউ রেশিও দেওয়া নেই, যদি দেওয়া থাকতো তাহলে আমাদের কোনো ওয়ার্কিং করা লাগতো না, কিন্তু দেওয়া না থাকায় ওয়ার্কিং করে নিতে হয়েছে। ওয়ার্কিং এর সিস্টেমটা বলি, ক্যালকুলেশন অফ নিউ রেশিও। আমরা নিউ রেশিও তৈরি করব, গেট বাই আর, নতুন পার্টনার তো আর, সে পাচ্ছে কত 1/3, গেট বাই আর 1/3, তাহলে রিমাইনিং পার্টনাররা পাবে কত 2/3, রিমাইনিং পি এবং কিউ তারা পাবে 2/3। এখন আসি রিমাইনিং রেশিও আর ওল্ড রেশিও গুণ করতে হয়। তাহলে ওল্ড রেশিও আছে আমাদের 3:2, 5 ভাগে 3 ভাগ, 5 ভাগে 2 ভাগ, এর সাথে গুণ করলে নিউ রেশিও পাওয়া যায়। তাহলে 5 ভাগে 3 ভাগ, 5 ভাগে 2 ভাগ গুণ করে দিলাম, রিমাইনিং রেশিও 3 ভাগে 2 ভাগ, 3 ভাগে 2 ভাগ। আচ্ছা, উপরে উপরে গুণ করলাম, পেয়ে গেলাম কি উপরে 3 2 গুণে 6 আর নিচে 3 5 গুণে 15। দ্বিতীয়টা উপরে 2 2 গুণে 4 আর নিচে 3 5 গুণে 15। এখন হর যদি 15 হয়, তাহলে আর এর হর তো ছিল 3, আর এর হরও সমতা করতে হবে, নিউ যেহেতু রেশিও বানাবো, তাহলে আর এর জন্য 3/1/3 ছিল, তো এটার সাথে এখানে হর 15 বানানোর জন্য 3 নিচে আছে 3, 3 এর সাথে কত গুণ করলে 15 হবে? 5 গুণ করলে, নিচে যেটা দিয়ে গুণ করব উপরেও সেটা লিখে দিতে হবে। তো উপরেও 5 নিচেও 5 গুণ করলাম, 5 একে 5, 3 5 গুণে 15, সবার হর 15 হয়েছে। 15 উঠাই দিতে হবে, বাদ দিতে হবে, কেটে দিতে হবে। বাদ দিলে কি থাকবে উপরে? 6 4 5, 6 4 5, 6 আর 4 10 আর 5 15, 15 ভাগের 6 ভাগ, 15 ভাগের 4 ভাগ, 15 ভাগের 5 ভাগ, এই হলো নিউ রেশিও। এখন আমরা গেলাম এখানে 15 ভাগের 6 ভাগ, 2 লক্ষকে ভাগ করে দিলাম, 15 ভাগের 4 ভাগ, 2 লক্ষকে ভাগ করে, 2 লক্ষকে 15 দিয়ে ভাগ দিয়ে 5 দিয়ে গুণ, বাস ওকে, ক্লিয়ার, অল ক্লিয়ার, যাবে দেওয়া হয়ে গেল। তাহলে আমরা এই অঙ্কে দুইটা মেথড শিখে ফেলেছি, একটা ছিল রিভ্যালুয়েশন গুডউইল, আরেকটা সেন্টেন্স বাড়াই দিয়ে মেমোরান্ডাম রিভ্যালুয়েশনও করে ফেলানো হয়েছে। তাই মেমোরান্ডামের জন্য আলাদা অঙ্ক করা লাগলো না। যাক, 3টা গুডউইল শিখে ফেলেছি। প্রথমে গুডউইল ছিল প্রিমিয়াম ফর গুডউইল, তারপরে রিভ্যালুয়েশন গুডউইল, তারপরে মেমোরান্ডাম রিভ্যালুয়েশন গুডউইল। বাস, এখন আসি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা এখানে ইম্পর্টেন্ট, 1 আর 2 একটু লেস ইম্পর্টেন্ট, ওগুলো অংশীদারি ফার্মে শেখানো হয় বেশি। আর 3 নম্বরটাই মূলত আমাদের অঙ্কে আসার মতো পরীক্ষায়। 1 জুলাই 1, 2015 আরিফ হাসান কর্পোরেশন পারচেজ গ্রিন লাইফ কোম্পানি। গ্রিন লাইফ কোম্পানি আরিফ হাসান কর্পোরেশন কিনে নিতে চায় বাই পেইং 6 লক্ষ টাকা ক্যাশ পেইড করে দিয়েছে, অলরেডি ক্যাশ পেইড করেছে 6 লক্ষ। কিনে নেওয়ার সময় আরিফ গ্রিন লাইফকে 6 লক্ষ টাকা দিয়ে দিল। এন্ড ইস্যু এ 2 লক্ষ টাকা পেবেল টু গ্রিন সাপ্লাই কোম্পানি। এখন সাইনে নোটে স্বাক্ষর করেছে
2 লক্ষ টাকার নোটে স্বাক্ষর হয়েছে যে 2 লাখ টাকা এখনো দিবে ভবিষ্যতে, তাহলে 6 আর 2 8 লক্ষ টাকা এট জুলাই 1 2015 এই তারিখে। দ্য ব্যালেন্স শিট অফ গ্রিন কোম্পানি, গ্রিন সাপ্লাই কোম্পানির ব্যালেন্স শিটের অবস্থা যা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাসেট এবং লায়াবিলিটি। লায়াবিলিটি পাশে অ্যাকাউন্ট পেবেল আছে 10 লাখ টাকা। যদি এই কারবারটা বিক্রি হয়ে যায়, এই কারবারের কাছে পাওনাদাররা পাবে 10 লাখ টাকা। যে ক্রয় করবে সে এই 10 লাখ টাকা দিতে বাধ্য থাকবে, এই কোম্পানি যে কিনে নেবে। তো আরিফ হাসান কিনে নিচ্ছে, তো আরিফ হাসান দিবে 10 লাখ টাকা। আগে দিছে কত? 6 দিয়ে 8 লাখ টাকা, আবার 10 লাখ টাকা দিতে হবে। তাহলে মোট 18 লাখ টাকার একটা বুঝ সেখানে দেওয়া হচ্ছে। হিসাব দেওয়া হচ্ছে কত টাকার? 18 লাখ টাকা। 18 লাখ টাকা দিয়ে সেইগুলো কিনে নিচ্ছে। সম্পদ কি কি পাচ্ছে? এর মধ্যে আরো কথা, নোট পেবেল আছে কত? 4,80,000। এই নোট পেবেল আরিফ হাসান দিবে না। কেন দিবে না? কারণ এই নোটের উপরে স্বাক্ষর করা থাকে। নোটে স্বাক্ষর আছে কার? গ্রিন সাপ্লাই কোম্পানির। যদি আরিফের কাছে নোট টাকা চাই, তখন আরিফ বলতে পারবে যে এই স্বাক্ষরটা তো আমার না, যার স্বাক্ষর তার কাছে যান। তাই পাওনাদার এই নোট পেবেলগুলো যেহেতু গ্রিন সাপ্লাই সই করা ছিল, গ্রিন সাপ্লাই দিবে, আর আরিফের দেওয়া লাগবে না। আচ্ছা, শেয়ার ক্যাপিটাল, গ্রিন সাপ্লাইয়ের কাছ থেকে শেয়ার কিনে নিছে 6 লাখ টাকা দিয়ে, তাহলে এই শেয়ার ক্যাপিটাল আসবে না, দায় পাশে আর কিছু আসবে না, শুধু পাওনাদারটা আসবে। যাই হোক, 18 লক্ষ টাকার আমরা হিসাব পাইলাম। এবার সম্পদ কি কি পেয়েছি দেখেন। ক্যাশ পেয়েছি 2 লাখ, রিসিভেবল পেয়েছি 2,80,000, ইনভেন্টরি 2 লাখ, ল্যান্ড পেয়েছি 2,80,000, বিল্ডিং 4,50,000, ইকুইপমেন্ট 3,80,000, ট্রেডমার্ক 2 লাখ টাকা ট্রেডমার্ক পেয়েছি। এই মোট সম্পত্তি। মোট সম্পত্তি 19,50,000 টাকা। এখন বর্তমানে ফেয়ার ভ্যালু ন্যায্য মূল্য নিচে দেওয়া হলো, যেগুলো ন্যায্য মূল্য আছে সেগুলো আমরা দেখাবো। দ্য রেকর্ড অ্যামাউন্ট অল অ্যাপ্রক্সিমেট কারেন্ট ভ্যালু অ্যাকসেপ্টেড কি কি আছে? ফর ল্যান্ডের দাম বর্তমান 3,20,000। আগে ল্যান্ড ছিল 2,80,000। এখন দাম বাড়ুক আর কমুক, নিচেই সমন্বয়তে যে ফেয়ার ভ্যালু থাকবে এটাই আমাদের নিতে হবে। ল্যান্ড নিয়েছি 3,20,000। ইনভেন্টরি 2.5 লক্ষ টাকা, আগে ছিল ইনভেন্টরি 2 লক্ষ টাকা। ট্রেডমার্ক আগে ছিল 2 লাখ, এখন 3 লাখ। ট্রেডমার্কের এই 3 লাখ টাকা নিতে হবে। তাহলে 3টা ভ্যালু ব্যালেন্স শিটের এখান থেকে নিব না, ফিগারটা আমরা নিচের থেকে লিখবো। সেটা কম হোক আর বেশি হোক, যেটাই হোক না কেন ফেয়ার ভ্যালুটা নিতে হয়। আর 3টা অ্যামাউন্ট বাদে যে অ্যামাউন্টগুলো আছে এখানে বুক ভ্যালুতে ওটাই লিখবো। যাই হোক, সম্পত্তি পেয়েছি কত টাকার, আর আমরা পেইড করেছি কত টাকা। ক্রয়ের ফলে আমাদের কি লস হলো নাকি লাভ হলো, এটা আমরা হিসাব করবো। লস হলে গুডউইল, লাভ হলে ক্যাপিটাল রিজার্ভ। নিচে বলছে প্রিপেয়ার দ্য জুলাই 1 এনডি ফর আরিফ হাসান কর্পোরেশন। জুলাইয়ের 1 তারিখে আরিফ হাসান কর্পোরেশন যে ক্রয় করলো এর একটা জাবেদা তৈরি করো, এন্ট্রি তৈরি করো। টু রেকর্ড দ্য পারচেজ, ক্রয়ের জন্য জাবেদা দাও। জাবেদা দিচ্ছি সমস্ত সম্পত্তি ডেবিট। তাহলে ক্যাশ ডেবিট, রিসিভেবল ডেবিট, ইনভেন্টরি ডেবিট। পেজ উল্টা এদিকে চলে গেছে, আমি একটু এক্সাক্ট করি পেজটা। তাহলে ক্যাশ ডেবিট কত টাকা, টাকাগুলো সব লিখলাম 2 লাখ। রিসিভেবল 2,80,000, ইনভেন্টরি 2,50,000, ল্যান্ড 3,20,000, বিল্ডিং 4,50,000, ইকুইপমেন্ট 3,40,000, ট্রেডমার্ক 3 লক্ষ লিখলাম। আর ক্রেডিট পাশে আমরা দেখতে পাচ্ছি প্রথমে অ্যাকাউন্ট পেবেল 10 লাখ টাকা, নোট পেবেল যেটা আরিফ হাসান সই করেছিল সেটা 2 লাখ টাকা, ক্যাশ পেইড করেছিল 6 লাখ টাকা। তাহলে 6 আর 2 8 আর 10 18 লাখ টাকা। এখন অ্যাসেট পাশে টাকার পরিমাণ বেশি হয়েছে, লায়াবিলিটি পাশে 3,40,000 টাকা শর্ট পড়েছে। সম্পত্তি বেশি, দায় কম, এখানে আমাদের লাভ হয়েছে। লাভ হলে ক্যাপিটাল রিজার্ভ লিখতে হবে, গুডউইল লেখা যাবে না। তাই ক্যাপিটাল রিজার্ভ লিখেছি আমরা কত টাকার
3,40,000 টাকার। কি বুঝতে পারছে সবাই? যদি 3,40,000 এ পাশে আসতো, সম্পদ পাশে কম পড়তো, তাহলে কি লিখতে হতো বলেন তো? গুডউইল লিখতে হইতো। লস আছে মনে করতাম। এখন 3 লক্ষ। নোটস পেয়েবলের টাকা 2 লাখ টাকা বলতে আসতো। নোট পেবেলটা প্রস্তের ভিতরে প্রথমে বলেছিল সাইন ইস্যু এ 2 লাখ টাকা পেবেল নোট আছে। এই 2 লাখ টাকা পেয়েবল টু গ্রিন। হ্যাঁ, গ্রিন কে দেবে তাই। আচ্ছা, এখন আমাদের লাভ হয়েছে সম্পত্তি ক্রয় করে, গ্রিন লাইফ কোম্পানি ক্রয় করে আমাদের লাভ হয়েছে 3,80,000 টাকার, 3,40,000 টাকার। এই জন্য ক্যাপিটাল রিজার্ভ। যদি লস হইতো তাহলে গুডউইল লিখতাম। সবাই তাহলে বুঝতে পারলো? আচ্ছা, এরপরে আরেকটা এন্ট্রি বলছে 2 নাম্বার, প্রিপেয়ার ডিসেম্বর 31 এন্ট্রি। ডিসেম্বর পার হয়ে গেছে, আমরা ক্রয় করেছি জুলাই মাসের 1 তারিখ। তো জুলাই যদি 1 তারিখ হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত 6 মাস। ডিসেম্বর 31 তারিখে এন্ট্রি দিতে হবে ফর আরিফ হাসান কর্পোরেশন টু রেকর্ড অ্যামোর্টাইজেশন অফ ইনটেনজিবল অ্যাসেট। ইনটেনজিবল অ্যাসেট বলতে এখানে কি কি পাইছি আমরা? ইনটেনজিবল অ্যাসেট পেয়েছি ট্রেডমার্ক, এছাড়া আর কোনো ইনটেনজিবল অ্যাসেট পাই নাই। গুডউইল তো নাই। তো এই ট্রেডমার্কের 3 লাখ টাকা মূল্য, সেটার অ্যামোর্টাইজেশন করতে হবে। দ্য ট্রেডমার্ক হ্যাজ অ্যান এস্টিমেটেড লাইফ, ইউজফুল লাইফ কত বছর? 4 বছর। উইথ এ রেসিডুয়াল ভ্যালু, স্যালভেজ ভ্যালু যার 60,000 টাকা থাকবে। তাহলে 60,000 টাকার স্যালভেজ ভ্যালু থাকবে, তাই না? 3 লক্ষ টাকার ট্রেডমার্ক 60,000 টাকা বাদ দিলে 2,40,000 টাকা হয়। 2,40,000 টাকাকে এখন ভাগ করতে হবে 4 বছর দিয়ে। তাহলে 1 বছরের অবস্থায় অ্যামোর্টাইজেশন পাওয়া যাবে। 1 বছরের অ্যামোর্টাইজেশনকে আবার 12 মাস দিয়ে ভাগ দিয়ে 6 মাস দিয়ে গুণ, তার মানে হাফ দেখাতে বা অর্ধেক বছরে দেখাতে হবে। তাহলে অর্ধেক বছরে কত হয়েছে? আমরা হিসাব করলাম 2,40,000 ভাগ 4 বছর, তাতে আসে 60,000 টাকা। 60,000 কে আবার অর্ধেক করলে হয় 30,000 টাকা। অতএব 30,000 টাকা অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, ট্রেডমার্ক ক্রেডিট। সবাই ক্লিয়ার এখন? বুঝতে পারছি। 3 নম্বর অঙ্ক শেষ হলো। এবার 4 নম্বর অঙ্কে আসি। অন সেপ্টেম্বর 1, 2014 বলছে ড্রাগ কর্পোরেশন অ্যাকোয়ার এ ড্রাগন এন্টারপ্রাইজ ফর এ ক্যাশ পেমেন্ট অফ টাকা 7,50,000। ড্রাগ কর্পোরেশন অ্যাকোয়ার ক্রয় করে নিয়েছে ড্রাগন এন্টারপ্রাইজ ফর এ ক্যাশ পেমেন্ট। কয় টাকা দিয়ে কিনেছে? 7,50,000 টাকা দিয়ে কিনে নিয়েছে। At the time of purchase, Dragon balance sheet showed the asset of টাকা 6,20,000। যখন ড্রাগন তার সম্পত্তি বিক্রি করে দিচ্ছিল তখন ওই মুহূর্তে তার ব্যালেন্স শিটের অবস্থা ছিল 6,20,000 টাকা সম্পত্তি ছিল, আর লাইবিলিটি ছিল ওই মুহূর্তে 2 লাখ টাকা, এন্ড ওনার সিকিউরিটি ছিল 4,20,000 টাকা। ব্যালেন্স শিটের অবস্থা। দ্য ফেয়ার ভ্যালু অফ ড্রাগন অ্যাসেট, ন্যায্য মূল্য অ্যাসেটের ন্যায্য মূল্য হয়েছে এস্টিমেটেড টু বি 8 লক্ষ টাকা। তাহলে এখানে যে বলছিল অ্যাসেট 6,20,000, এটার ভ্যালু লেস হয়ে গেল, এটার কোনো ভ্যালু নেই। এখন ভ্যালু হচ্ছে 8 লক্ষ টাকা। এটা হলো আমাদের অ্যাসেটের মূল্য, ফেয়ার ভ্যালু। আর লাইবিলিটিতে 2 লাখ ছিল, ওটা আছে, ওটার ফেয়ার ভ্যালু চেঞ্জ হয়নি। তাহলে মালিকানা কিন্তু 8 লক্ষ থেকে 2 লক্ষ বাদ দিলে 6 লক্ষ টাকা থাকবে মালিকানা। 6 লক্ষ টাকার মালিকানা কিনলো 7,50,000 টাকা দিয়ে, লস হলো 1,50,000 টাকা। কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল অ্যাকোয়ার বাই ড্রাগ কর্পোরেশন। তাহলে লস হয়েছে কত টাকার? 1,50,000 টাকা লস হয়ে গেছে। এই লসটাকে গুডউইল বলা হবে। কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল। গুডউইল বের করেন, গুডউইল 1,50,000।
তাহলে আমরা হিসাব করলাম যে কস্ট অফ অ্যাকুইজিশন 7,50,000, ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট, অ্যাসেটের বর্তমান ফেয়ার ভ্যালু 8 লক্ষ টাকা, লাইবিলিটি 2 লক্ষ টাকা, মালিকানা থাকলো 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকার মালিকানা 7,50,000 টাকাতে কিনলেন, তাহলে লস কত? 1,50,000। এটাই গুডউইল। আর এই অঙ্কে যদি জাবেদা চাইতো তাহলে কি করতাম? এমনি তো সব জাবেদা, ও এটা, হ্যাঁ এটা যদি আমাদের এখন জাবেদা চাইতো তাহলে কি কি জাবেদা করতাম? এটা লিখতাম কইছে কস্ট অফ অ্যাকুইজিশন যেগুলো, তো এখানে তো অ্যাসেট গুলো ডেবিট, এই যে ফেয়ার ভ্যালু অ্যাসেট, অ্যাসেট হলো ডেবিট কত টাকা, ডাইরেক্ট লিখতাম সানডে অ্যাসেট, অথবা টোটাল অ্যাসেট লিখে দিলে হতো 8 লাখ টাকা। আর ক্যাশ ক্রেডিট 7,50,000 টাকা। আচ্ছা লাইবিলিটি ক্রেডিট পাশে দিতাম, লাইবিলিটি ক্রেডিট পাশে দিতাম 2 লক্ষ টাকা। এখন 2 লক্ষ আর 7,20,000, এই 7,50,000, তাহলে 9,50,000 টাকা হয়তো দায় পাশে বেশি, অ্যাসেট কম হইতো। তো অ্যাসেটের যে পার্থক্য 1,50,000, ওইটা আমরা কি লিখতাম? গুডউইল লিখতাম বা জাবেদা হয়ে যেত। সেম যে জাবেদাটা আমরা এই উপরে করেছি ওইরকমই জাবেদা দিব। জাযাকাল্লাহু খাইরান। এখন আমাদের 1 নম্বর ফরম্যাট শেষ হয়েছে, আজকে 2 নম্বর করাচ্ছি না। এখন আমাদের আরেকটা সাবজেক্ট আছে, কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্ট, রিপোর্টিংটা দেখাবো। তাহলে 1 নম্বর ফরম্যাটে 4টা অঙ্ক সবগুলো দেখানো হলো। এখন আপনারা প্র্যাকটিস করবেন এই মুহূর্তে, এই ক্লাস শেষ হয়ে গেলে ওটা প্র্যাকটিস করে ফেলবেন। কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টের 1 নম্বর ফরম্যাট, মানে 1 নম্বর অধ্যায় শুরু করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্ট 1 নম্বর ফান্ডামেন্টাল শিখতে হবে। ফান্ডামেন্টালে আমাদের বেসিক কনসেপ্ট আনতে হবে। বেসিক কনসেপ্টে কোন কোন আইটেমগুলো ডেবিট হয়, কোন কোন আইটেমগুলো ক্রেডিট হয়, এনটিটি, 9টা এনটিটি, অ্যাজাম্পশন, এগুলো বিষয়ে আমাদেরকে বেসিক ধারণা নিতে হবে। সেই বিষয়ে গতদিন অঙ্ক করানো হয়েছিল। বেসিক কনসেপ্ট কয় নম্বর পর্যন্ত করানো হয়েছে বলতে পারবে কেউ? 1 থেকে 3 পর্যন্ত করা হয়েছিল। এবার আমরা 4 নম্বর শুরু করব। স্যার 3টা যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। আচ্ছা 3 একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বুঝলে সামনে কাজেও লাগবে। 3 নম্বরে শুরু করি। The following information are available of M Limited on December 31, 2016. এইগুলো ট্রানজাকশন দেওয়া রয়েছে 1, 2, 3, 4, 4টা। Mention the different assumption we use to record the transaction. মেনশন করতে হবে ডিফারেন্ট অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন আছে কয়টা? 9টি অ্যাজাম্পশন আছে। 9টি অ্যাজাম্পশনের ভিতরে কোন কোন আইটেমগুলো কোন অ্যাজাম্পশনে যাবে, এটা যারা গত ক্লাসে ছিল না তাদের জন্য গত ক্লাসের ভিডিওটা একটু দেখা উচিত, ওটা দেখবে। আর আমি এখন অঙ্ক করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম নাম্বার 1, ইন্ট্রোডিউস টু ক্যাপিটাল। ক্যাপিটাল বিনিয়োগ করা হয়েছে। তো ক্যাপিটাল, ডিভিডেন্ড, ড্রয়িং, অ্যাডিশনাল ক্যাপিটাল, এগুলো সব বিজনেস এন্টিটি, ব্যবসায়ী সত্ত্ব ধারণা। তো এই যে বিনিয়োগ করলো মূলধন, এটা কোন এন্টিটি? বিজনেস এন্টিটি। এটা আমরা লিখলাম নাম্বার 1, ইন্ট্রোডিউস টু ক্যাপিটাল 5 লাখ, এটা বিজনেস এন্টিটি, অ্যাজাম্পশন, ব্যবসায়ী সত্ত্ব ধারণা। 2 নম্বর, পারচেজ অফ মেশিন। মেশিন ক্রয় করা হলো ফর টাকা 4 লাখ। এই 4 লাখ টাকা পর্যন্ত যদি সেন্টেন্স শেষ হয়ে যেত তাহলে এটা অ্যাজাম্পশন হইতো কস্ট কনসেপ্ট অ্যাজাম্পশন। স্থায়ী সম্পত্তি ক্রয় করলে সেটার জন্য কোন অ্যাজাম্পশন? কস্ট কনসেপ্ট। কিন্তু সেন্টেন্সটা আর একটু বাড়ানো হয়েছে, এন্ড সেন্স চার্জ দ্য ডিপ্রিসিয়েশন 10% পার অ্যানাম। প্রতি বছরে এই 4 লাখের উপরে 10% হারে অবচয় ধার্য করতে হয়। তো অপচয়, এই অবচয়গুলো সব কিন্তু চলমান,
যেমন ইন্টারেস্ট, ডিপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন এগুলো সব গোয়িং কনসার্ন, চলমান সত্য ধারণা। তাহলে 2 নম্বরটা মেনশন করে দিলাম যে এটা হলো গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, চলমান সত্য ধারণা। তিন নম্বরে বড় ধার করা হয়েছে 1 লক্ষ টাকা ফ্রম এ ব্যাংক ফর 10 ইয়ার্স। 10 বছরের জন্য 1 লক্ষ টাকা ধার করা হয়েছে, এই টাকার উপরে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে প্রতি বছর ইন্টারেস্ট দিলে গোয়িং হবে, গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, চলমান সত্য ধারণা। ডিক্লারেড ডিভিডেন্ড 60,000 টাকা, ক্যাপিটাল, ডিভিডেন্ড, ড্রয়িং, ডিউ এগুলো সবই বিজনেস এন্টিটি। তাই ডিভিডেন্ড এটা বিজনেস এন্টিটিতে চলে গেল, লেখা হলো বিজনেস এন্টিটি, বাস অঙ্ক শেষ। কি হানিফ সংকেত বুঝতে পারছে? চার নম্বর অঙ্ক, the following information is connected from the MP company. বস a machine was purchased, ক্রয় করা হয়েছিল অফ টাকা 4,40,000 টাকা, of which the market value, যার মার্কেট ভ্যালু কত? 6 লক্ষ টাকা। The following expenses were incurred, কি কি খরচ সংগঠিত হয়েছিল? ফর মেশিন ইনস্টলেশন চার্জ হয়েছিল, ট্রান্সপোর্টেশন চার্জ 20,000 টাকা, ইম্পোর্ট ডিউটি 22,000 টাকা, এন্ড আদার ইনস্টলেশন কস্ট হয়েছিল 40,000 টাকা। তাহলে এই যে ব্যয়গুলো হলো একটা স্থায়ী সম্পত্তি ক্রয়ের পরের থেকে উৎপাদন ক্ষমতা তৈরি করার আগ পর্যন্ত যত ব্যয় হবে, ইনস্টলেশন চার্জ, স্থাপন ব্যয়, মেরামত ব্যয়, যত ব্যয় আছে উৎপাদন তৈরি করা মানে উৎপাদন ক্ষমতা তৈরি করার আগে, সবই স্থায়ী সম্পত্তি হিসেবে মেশিনের পিছনে দেখাতে হবে। তো মেশিন যে ক্রয় করলাম সব মিলাই যত টাকা খরচ হয়েছে, এটার জন্য আমরা কোন এন্টিটি ধার্য করব, নির্ধারণ করব, মেনশন করব? এটা হলো কস্ট কনসেপ্ট, কারণ স্থায়ী সম্পত্তি ক্রয় করেছি জাস্ট। যদি এখান থেকে অবস্থায় দেওয়া শুরু হইতো চলমান গোয়িং দেখাতাম, কিন্তু আমরা এটা লিখে কি বলবো? কস্ট কনসেপ্ট। এটা একটা ব্যয় ধারণা, ব্যয় ধারণা নীতি অনুযায়ী এগুলো লিখতে হয় যে ক্রয় সংক্রান্ত। প্রিপেইড ইন্স্যুরেন্স, এখন প্রিপেইড ইন্স্যুরেন্স অগ্রিম দেওয়া হয়েছে, প্রতি বছরে অ্যাডজাস্টিং করতে হবে। তো অ্যাডজাস্টিং যে এন্ট্রিগুলো করতে হয় সেগুলোকে ম্যাচিং বলা হয়। মেশিন না কিন্তু ম্যাচিং, মিলকরণ। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন মেশিনারির উপরে অবস্থায় ধার্য করে রাখা হয়েছে 60,000 টাকা। তো অ্যাকুমুলেট কেন করা হয়? ফুল ডিসক্লোজার কনসেপ্ট, পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে, পূর্ণ মূল্য প্রকাশকরণ সাপেক্ষে, ডিসক্লোজার। তাই পূর্ণ মূল্য প্রকাশকরণ সাপেক্ষে এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন রাখা হয়। ডি নম্বরে কি বলছে? এখানে প্রিপারেশন অফ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখন ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এই দুইটাই আছে ফুললি ডিসক্লোজার, পূর্ণ মূল্য প্রকাশকরণ নীতি। ABCD হয়ে গেল। ইউ হ্যাভ টু রাইট দ্য নেম অফ দ্য কনসেপ্ট, কনসেপ্টগুলোর নাম লিখে লিখে মেনশন করে দেখাও। কি সবাই ক্লিয়ার? 14 সালে আসছিল 5 নম্বর অঙ্কটি। The following information are available of A Limited on December 31, 2015. টেনশন আছে 4টা মেনশন করতে পারলে 4 মার্ক পাওয়া যাবে। বি পার্টে আসবে এ ধরনের অঙ্ক। বি পার্টে আসছিল 14 সালে। ইন্ট্রোডিউস টু ক্যাপিটাল, বিজনেস এন্টিটি। কি মূলধন বিনিয়োগ করা কি আসে? বিজনেস এন্টিটি না? মূলধনের সাথে আরো কি কে আসে বলেছি? ড্রয়িং, ডিভিডেন্ড, ডিউ, উইথড্র এগুলো সব বিজনেস এন্টিটি। 2 নম্বর বলছে পারচেস এ মেশিন ফর টাকা 25,000 এন্ড চার্জ ডিপ্রিসিয়েশন 10%। এখন এই ডিপ্রিসিয়েশনের কারণে এটা গোয়িং হয়ে যাবে, চলমান হয়ে যাবে।
বড় ধার করা হয়েছিল 40,000 টাকা, প্রতি বছরে সুদ দিতে হবে, এজন্য গোয়িং কনসেপ্ট, এটা চলমান ধারণা। ডিক্লেয়ার ডিভিডেন্ড এন্ড, এই যে ডিভিডেন্ড বলা হয়েছে, তাহলে কি হবে? এটা বিজনেস এন্টিটি। 6 নাম্বার, এটাও 4 মার্কের অঙ্ক। ইনভেস্টমেন্ট 10,000 টাকা ইনভেস্টমেন্ট অ্যাসেট। এখন বিনিয়োগ করা হয় কিসের জন্য? ব্যবসায়ী সত্য ধারণা অনুযায়ী বিনিয়োগ করা হয়। উইথড্র মার্চেন্ডাইজ, উত্তোলন করা হয়েছে, এটা কি বিজনেস এন্টিটি। ইনকার্ড, খরচ সংগঠিত হয়েছে 5,000 টাকা ফর অফিস এন্টারটেনমেন্ট, অফিসের আপ্যায়ন বিনোদনের জন্য ব্যয় হয়েছে কত? 5,000 টাকা, এটা বিজনেস এন্টিটি, ব্যবসায়ী সত্য ধারণা। অ্যাকুইজিশন অফ দ্য ফার্নিচার, তাহলে ক্লিয়ার হয়েছে সবাই? লাস্টে 4 নাম্বার, অ্যাকুইজিশন অফ দ্য ফার্নিচার, ফার্নিচার ক্রয় করা হয়েছে ফর 2 লক্ষ টাকা, অন হুইচ ডিপ্রিসিয়েশন টু বি চার্জ। ডিপ্রিসিয়েশন বললে কি হয়? গোয়িং। আর যদি শুধুমাত্র মেশিন ক্রয় পর্যন্ত থামতো তাহলে কি হইতো? কস্ট কনসেপ্ট হইতো। কি বুঝতে পারছে না? তাহলে অ্যাজাম্পশন গুলো মনে হয় মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে, সবাই বুঝতেছে? জি স্যার। এই সবগুলো একই রকম অ্যাজাম্পশন। আর এর জন্য আমি আবার একটু বলে দিই, এখানে 9টা আইটেম আছে, সবার কাছে বই আছে। এই 9টা আইটেমের উপরে আমি আবার ইউটিউবে ক্লাস দিছিলাম, গতদিনের ক্লাসটাও তো রেকর্ড করে দিছিলাম, ওগুলো আরে ক্লাসগুলো কই পাবো? এই গ্রুপে আছে, একটু উপরে আসলে, উপরে গেলেই দেখা যাবে। আমি কি গ্রুপে অ্যাড আছি? আছি। মনে হয় তো না। আচ্ছা, এটা স্ক্রিনশট দিলে আর লেখা লাগবে না, স্ক্রিনশট দিতে হবে। হানিফের বইতে আছে এটা। আমার কাছে বই আছে এগুলো সব। হ্যাঁ, যাদের আপডেট বই তাদের কাছে আছে। একটু ব্যাকডেট কতবার, এই যে বই যেটা, এটা নাই, মানে কিছুদিন আগের বই, এই পরীক্ষা হওয়ার আগে। সবাই নিছে? জি স্যার, স্ক্রিনশট দিন। কি হানিফ, অনেক সহজ লাগলো না অঙ্ক? জি স্যার, অনেক আমি বুঝে গেছি স্যার। আলহামদুলিল্লাহ, এগুলো সবই একই অঙ্ক। 1 নম্বরে যেগুলো আছে আজকে এই কয়টা পড়া থাক। এখানে 18 সাল পর্যন্ত পরীক্ষা হয়েছে, যে কটা অঙ্ক আসছে সব এক জায়গায় করে দিছি। এই যে 18 সাল, এটা হয়তোবা সবার নেই। 18 সালের প্রশ্নটা একটু এই করে স্ক্রিনশট মারেন। ক্লিয়ার হয়েছে? আগামী দিন আমরা 2 নম্বর ফরম্যাট শুরু করবো ইনশাআল্লাহ, ডিপ্রিসিয়েশন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।